সোমবারের সকাল সপ্তাহের মতো সবথেকে ব্যস্ততম সকাল। সারিকা চক্রবর্তী বাড়ি থেকেই একেবারে অফিস চলে গেছে। হাসি খুশিকে দেখে রাখার দায়িত্ব পড়েছে অহনার উপর। অভিকার আদিত্য রূপাকে নিয়ে প্রতীকের সাথে থানায় গেছে। ওখানে আগে এফআইআরটা করবে, তারপর যাবে কলকাতায়। অফিসে ঢুকেই সারিকা মুখোমুখি হয় বসের স্ত্রী মৌসুমী সেনের সাথে। সারিকা মৌসুমীকে দেখে স্বভাবতই বলে, গুড মর্নিং ম্যাম। মৌসুমী কোনো প্রকার উত্তর না দিয়েই সারিকাকে পাশ কাটিয়ে চলে যায় ওখান থেকে। সারিকা অপমানিত বোধ করে, কিন্তু সেটা নিয়ে বেশিক্ষণ মাথা ঘামায় না। নিজের ডেস্কে গিয়ে কাজ শুরু করে দেয়। আধা ঘন্টার মধ্যেই ডাক পড়ে সারিকার বসের কেবিন থেকে। নিজের কাজ বন্ধ করে সারিকা বসের কেবিনে যায়। আসবো স্যার? ইয়েস মিস চক্রবর্তী, আসুন। সারিকা গুটি গুটি পায়ে কাচের দরজা ঠেলে ভিতরে ঢোকে। বসের কাছাকাছি আসতেই বস সারিকার হাতে একটা কমলা খামে মোড়া কাগজ তুলে দেন। সারিকা বিস্মিত নয়নে শুধায়, এতে কি আছে স্যার? খুলে দেখুন। সারিকা খামটা খুলে লেটারটা পড়ে চমকে ওঠে। ওপরের টার্মিনেশন লেটার কথাটা পড়ে। মুখ থেকে অস্ফুট বেরিয়ে আসে, টার্মিনেশন লেটার? ইয়েস মিস চক্রবর্তী, আপনাকে আমার অফিস থেকে বহিষ্কার করা হলো। ধীর প্রতিবাদী অভিসারিকার চোখে অশ্রুবিন্দু দেখা গেল। কম্পিত কণ্ঠে বসের উদ্দেশ্যে বলো, এই টার্মিনেশনের কারণটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনি লাস্ট 1 মাস ধরে ঠিকঠাক কাজ করছেন না। ইদানিং তো বেশি ছুটি নিচ্ছেন। আর সব থেকে বড় কথা, আপনার পোস্টের জন্য আমরা আপনার থেকেও হাই এডুকেটেড এমপ্লয়ি পেয়ে গেছি। সারিকা তাচ্ছিল্যের সুরে মৃদু হাসল। এগুলোই কি আসল কারণ, নাকি নিজের ওয়াইফের কথা রাখতে আমাকে বহিষ্কার করলেন মিস্টার রাজীব সেন? রাজীব সেন অত্যন্ত ক্রোধের সাথে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। মিস চক্রবর্তী, ডোন্ট ক্রস ইওর লিমিট। সারিকার কিছুই বলল না। বসের অলক্ষ্যে চোখের জলটা মুছে কেবিন থেকে বেরিয়ে এলো চিঠিটা হাতে নিয়ে। টলমলো পায়ে সে ধপ করে বসে পড়ল ওর চেয়ারে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলো। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। রতন সান্যাল এখন অ্যারেস্টেড। অনেক বাধা বিপত্তি পেরিয়ে রতন সান্যালকে অ্যারেস্ট করতে সফল হয়েছে পুলিশ বাহিনী। সবাই বাড়ি ফিরে এসেছে। সারিকা আর আদিত্য চক্রবর্তী বাড়িতেই ফিরেছে। কেউ এখনও জানে না সারিকার চাকরি চলে যাওয়ার বিষয়টা। একেই সবের মন মেজাজ খারাপ। তার উপর নিজের কথা বলে আর কাউকে ব্যতিব্যস্ত করতে চাননি। সবার সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে গেছে। আদিত্য এখন মেয়েদের সাথে খেলতে ব্যস্ত। আজকের সারাটা দিন মেয়েরা বাবাকে কাছে পায়নি, তাই রাতের খাওয়া দাওয়ার পর মেয়েদেরকে নিয়ে বসেছে। বাবা চক। আদিত্য নিজের ভুলের কথা ভেবেই জিভ কাটল। এই হয়তো প্রথম ও মেয়েদের জন্য চকলেট আনতে ভুলে গেছে। আসলে রূপর বিষয়টা নিয়ে এতটাই ঘেঁটে আছে যে ও চকলেট আনার কথা ভুলে গেছে। আদিত্য নিজের কান দুটো ধরল। সরি মা, আজ বাবা একদম ভুলে গেছে তোদের জন্য চকলেট আনতে। কাল বাবা সকালেই তোদের চকলেট এনে দেবে। কথাটা শুনেই খুশি কেঁদে দেয়। দেখা দেখি হাসিও গলা ছেড়ে কাঁদতে থাকে। সেই সময় সারিকা রুমে ঢোকে। মেয়েদের কাঁদতে দেখে ছুটে আসে ওদের কাছে। কি হয়েছে হাসি খুশি, তোরা এভাবে কাঁদছিস কেন? আদিত্য করুণ চোখে তাকায় সারিকার দিকে। আজ ওদের জন্য চকলেট আনতে ভুলে গেছি। আসলে এত কিছুর মতো খেয়াল ছিল না। সারিকা হাসি খুশির সামনে বসল। আদুরও ভঙ্গিতে বলল, বাবা তো বলল আনতে ভুলে গেছে, কাল আনবে, চল ঘুমিয়ে পড়বি। সারিকা বলার পরেও হাসি খুশি সমান গতিতে কাঁদতে থাকে। দুদিন ধরে যা কিছু ঘটছে সেসবের মধ্যেও সারিকার আর মাথা ঠান্ডা রাখতে পারে না। 11:30 বাজে। এই রাত দুপুরে তোদের চকলেট খাওয়ার ইচ্ছে হচ্ছে? না চাইতেও সব কিছু পেয়ে পেয়ে তোরা এরকম বেয়াদব হয়ে গেছিস। বলা হচ্ছে তো আনতে ভুলে গেছে, তারপরেও সমান তালে কেঁদে যাচ্ছিস। এরপর মুখ দিয়ে একটু আওয়াজ করে দেখ, লাঠিটা ওখানে রাখা আছে। মায়ের এমন রূপ দেখে আরও জোরে কেঁদে উঠল ওরা দুজন।
আদিত্য দুই মেয়েকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিয়ে সারিকার দিকে তাকালো। কি হয়েছে তোমার? বকছো কেন ওদের? দেখছো না ভয় পেয়ে গেছে কেমন? আজ কি হলো তোমার? সারিকা নিজের মাথাটা চেপে ধরে ওখানেই বসে থাকে। আদিত্য দুই মেয়েকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর দুজনের মাথায় হাত বুলাতে বুলাতে নানান রকমের কল্পিত গল্প শোনাতে লাগলো। মাঝে মধ্যে সারিকাকে আর চোখে দেখতে দেখতে মেয়েদের ঘুম পড়াতে সক্ষম হলো। তারপর বিছানা থেকে নেমে সারিকার কাঁধে হাত রাখলো। সারিকা সারিকা চোখের জলটা মুছে নিয়ে উঠে দাঁড়ালো। নিজেকে যথাসাধ্য আড়াল করে আদিত্যকে বলো, চলো রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। সারিকা যেতে গেলে আদিত্য ওর হাত ধরে আটকায়। কি হয়েছে? আগে তো কোনোদিন প্রিন্সেসদের এমনভাবে বকতে না, আজ কি এমন হয়েছে যে এতটা রেগে গেলে? সারিকা জোরপূর্বক হাসল। কিচ্ছু হয়নি গো আমার, আসলে রূপর বিষয়টা নিয়ে একটু ঘেঁটে আছি। আদিত্য সারিকার চোখের দিকে তাকালো। সারিকা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। তোমার চোখ বলে দিচ্ছে সারিকা, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। কি লুকাবো বলো তো? এমনির উপর কথা ভেবেই মনটা ভালো নেই আজ। আদিত্য কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে কিছু চিৎকার ভেসে আসে ওদের ঘরে। দুজন অবাক নয়নে একে অপরের দিকে তাকায়। এটা তো বড় বৌদির গলা, এত রাতে আবার কি হলো? চলো তো গিয়ে দেখি। ওদেরকে বালিশ দিয়ে ঘিরে দাও, মশারি টাঙানো আছে, কিছু হবে না, চলো। আদিত্য আর সারিকা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে এই চিৎকারের উৎস খুঁজতে গিয়ে রূপার ঘরের সামনে গিয়ে পৌঁছায়। ঘরের বাইরে বাড়ির খুদেদের দেখে ওদের কাছে গেল সারিকা। কি হয়েছে রে? বড় দিদির ঘরে এত ভিড় কেন? ছোট পিসি তাড়াতাড়ি যাও বড় দিদির ঘরে, বড় দিদি কী সব খেয়েছে, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। ভাইপোর কথা শুনে বুকটা কেঁপে উঠল সারিকার। সবাইকে পাশ কাটিয়ে তাড়াহুড়ো করে ছুটল রূপার কাছে। রূপার নিথর শরীরটা পড়ে আছে সোনালির কোলে, চোখগুলো প্রায় আধ বোঝা হয়ে আছে। সারিকা ছুটে গেল। এত বড় পাগলামিটা কেন করলো রূপা? মেজদা, সোরদা, অ্যাম্বুলেন্স ডেকেছিস? হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই এখন, অভিজ্ঞেছে গাড়ির ব্যবস্থা করতে। সারিকা আদিত্যর কাছে গেল। সাহিত্যকে একবার ফোন করে দেখুন না, ও তো ডক্টর, এখানকার নার্সিংহোমের ডাক্তারের সাথে ওর পরিচয়ও আছে ভালো, ও যদি কিছু করতে পারে। সারিকার কথা শুনে আদিত্য রুমের বাইরে চলে গেল। সাহিত্যর নম্বর ডায়াল করে ফোন লাগালো সাহিত্যকে। 3টে রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যাঁ বল দাদা ভাই, এত রাতে ফোন করলি, কিছু হয়েছে? তোর বৌদির ভাইজিকে চিনিস তো? বড় ভাইজি রূপা, ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তুই প্লিজ নার্সিংহোমে একটু কথা বলে রাখ, আমরা এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা শুনে সাহিত্যর হাত থেকে ফোনটা পড়ে যায়। আদিত্য কোনো উত্তর না পেয়ে ফোনটা কেটে আবার ফোন লাগায়। 3-4বার ফোন করার পর পুনরায় ফোন ধরে সাহিত্য। আমি কথা বলছি নার্সিংহোমে। আদিত্য নিশ্চয়তা পেয়ে ফোনটা কেটে রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে একা বাড়িতে প্রাণহীনভাবে মেঝেতে বসে পড়ে সাহিত্য। সব আমার জন্য হয়েছে, সব। তুমি কেন এমন করলে রূপ? আমি তোমাকে ধোঁকা দিয়েছি, শাস্তিটা আমার পাওয়ার কথা। তুমি কেন এভাবে নিজেকে শাস্তি দিলে রূপ? রূপাকে নিয়ে সবাই গেছে যার গ্রামেই একটা নার্সিংহোমে। হাসি খুশি হওয়ার সময় সরকারি হাসপাতালের ডাক্তারদের গাফলতির কথা মনে করেই ওখানে রূপাকে নিয়ে যাওয়ার সাহস পায়নি কেউ। প্রায় সবাই চলে গেছে নার্সিংহোমে। বাড়িতে শুধু আছে সারিকা, বিশাখা আর বাড়ির বৃদ্ধরা। মেয়েদেরকে একা রেখে যাওয়ার সাহস পায়নি সারিকা। মেয়েদের পাশে অনেক পুরনো একটা ডায়েরি নিয়ে বসলো সারিকা। ওর মুখে লেগে আছে একটা করুণ হাসি। ডায়েরিটা রূপার। সারিকা একটা একটা পাতা উল্টোতে লাগলো। গত 4 দিনে কোনো কথা ওখানে লেখা না থাকলেও পুরো ডায়েরি পড়ে যা বুঝার বুঝে গেল। তাহলে রূপার আত্মহত্যার কারণ রতন সান্যালের অসভ্যতামি নয়, কারণটা সাহিত্যর কাছ থেকে প্রতারিত হওয়া। হঠাৎ সারিকা খেয়াল করলো কারোর পায়ের শব্দ। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলো দেবপর্ণা। সারিকা চটজলদি ডায়েরিটা লুকিয়ে ফেল। ছোট বৌদি, তুমি তুমি যাওনি ওদের সাথে? আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই তোদের শ্রদ্ধা আমায় দিয়ে গেল। তুমি কি যাবে? তোমার শ্রদ্ধা এখনো দাঁড়িয়ে আছে। সারিকা আমতা আমতা করলো, কিন্তু হাসি খুশি। পর্ণা হাসলো। জানি তুমি এখনো আমাকে ভরসা করো না। যাওয়ার সময় মেজদিকে ডেকে দিয়ে যাও, আমরা দুজনে দেখে রাখবো তোমার মেয়েদের।
সারিকা সহমত হলো। ডায়েরিটা সযত্নে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে নিজের ঘেটে যাওয়া শাড়িটা ঠিক করে নিল। নার্সিংহোমে ঢুকে সারিকা দেখলো সবাই বাইরে বসে আছে। রূপর অপারেশন চলছে, দুজন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। তাই প্রতীক আর মানিক ওটির বাইরে আছে, আর সাহিত্য ডাক্তারের সঙ্গে ওটির ভেতরে আছে। সারিকা আদিত্যর কাছে গেল। কি অবস্থা? রূপাকে ওটিতে নিয়ে গেছে ঘন্টাখানেক হলো। এতক্ষণ ধরে কি করছে? তুমি চিন্তা করো না, এখানটায় বসো। সাহিত্য কোথায়? ওটির ভিতরে আছে। কিছুক্ষণের মধ্যে ভিতর থেকে অ্যানাউন্স করলো, রূপসা চক্রবর্তী অপারেশন হয়ে গেছে, ওর বাড়ির লোকদের ভিতরে যেতে বলো। সবাই হন্তদন্ত হয়ে ছুটল। সারিকা ওর বড় বৌদিকে ধরে নিয়ে গেল ওপরে। ওপরে যেতে সাহিত্যর হাসি মুখটা নজরে এলো সারিকার। অপারেশন সাকসেসফুল, স্টোম্যাক থেকে সব পয়জন বার করা হয়েছে, শি ইজ আউট অফ ডেঞ্জার। সবাই খুশি হলো কথাটা শুনে। হাত জোর করে ঠাকুরকে ধন্যবাদ জানালো সকলে। সারিকা সবার অলক্ষ্যে সাহিত্যর কাছে গেল। তোমার সাথে আমার কথা আছে সাহিত্য, বাইরে চলো। ড্রেসটা চেঞ্জ করে আসি। না, এখনই চলো। সারিকা সাহিত্যকে সবার মধ্য থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। সাহিত্যর মুখে এখনো একটা আনন্দ লেগে আছে। বলো বৌদি, কি বলবে? তুমি আমার ভাইজিকে কেন ঠকালে সাহিত্য? তুমি অস্বীকার করতে পারবে আজও এই ঘটনা তোমার জন্য ঘটিয়েছে? সাহিত্যর মুখের হাসিটা মিলিয়ে গেল। বৌদি, তুমি কেন করলে এমনটা? কিভাবে পারলে 5 বছরের ভালোবাসা ভুলে গিয়ে নতুন করে সংসার শুরু করতে? রূপর দোষ কোথায় সাহিত্য? কেন ওকেই সবসময় সব কষ্ট পেতে হয়? উত্তর দাও সাহিত্য। সাহিত্য মাথা নিচু করে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ গালে সজোরে একটা চড় খেয়ে গালে হাত দিয়ে মাথা তুলল সাহিত্য। দাদা ভাই। কেটে গেছে একটা সপ্তাহ। রূপা এখন পুরোপুরি সুস্থ। ওর অসুস্থতার কারণে রতন সান্যালের কেসটা আরও একটা ডেট পেয়ে গেছে। আপাতত রতন সান্যাল এখন বেল পেয়ে গেছে। চক্রবর্তী বাড়ির সবাই এখন সাহিত্যর আর রূপার প্রেমের সম্পর্ক নিয়ে অবগত। সেদিন হসপিটালে এই বিষয়টা সবাই জেনে গিয়েছিল আদিত্যর দৌলতে। আদিত্য ওদের বিষয়টা মেনে নিলেও চক্রবর্তী বাড়ির কেউ রাজি নয় ওদের বিয়ে দিতে। রূপার বাবা মানিক চক্রবর্তী সেই নিয়ে আজ সবাইকে বাড়িতে ডেকেছে। আদিত্য আর সারিকার সঙ্গে সাহিত্য এসেছে এই বাড়িতে। মানিক সবার দিকে তাকিয়ে আদিত্যর উদ্দেশ্যে বলো, দেখো আদিত্য, তুমি রাজি থাকলেও আমি আমার মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিতে পারবো না। মাথা নিচু করে বসে থাকা সাহিত্যর দিকে একবার তাকালো আদিত্য, তারপর তাকালো মানিকের দিকে। আপনি কেন এই বিয়েতে আপত্তি করছেন আমি বুঝতে পারছি বর্দা। আমার আর সারিকার কিংবা অভি আর অহনার সম্পর্ক হওয়ার অনেক আগে থেকেই ওরা একে অপরকে ভালোবাসে। ভালোবাসার মতো কোনো সম্পর্ক বাধা হয়ে দাঁড়াতে পারে না। অবশ্যই পারে। পিসির দেওর কাকিমার ভাইয়ের সাথে কখনোই ভাইজির বিয়ে হতে পারে না, এটা ধর্মবিরুদ্ধ। এটা ওদের সারা জীবনের প্রশ্ন বর্দা, 5 বছর কম সময় নয়। আজ রূপা সাহিত্যর বিয়ের কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিল। কাল যদি সাহিত্যর বিয়ে হয়ে যায় তখনও কি করবে? সেটা ওকে বুঝতে হবে। অভি আর ছোট বৌদির বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। তখন কি ওর উচিত ছিল না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার? কিন্তু ও সেটা করেনি। এখানে দোষটা সম্পূর্ণ ওর। সাহিত্য এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু এবার প্রথমবারের জন্য মুখ খুলল। দোষটা সম্পূর্ণ রূপের নয়, দোষটা আমারই। আমি প্রথম থেকে জানতাম দাদাভাই বৌদিকে ভালোবাসে। যতই বৌদির অন্য জায়গায় বিয়ে হয়ে যাক না কেন, আমার বৌদির ভাইজির সাথে সম্পর্ক জড়ানো উচিত হয়নি। সাহিত্যর এরকম সরাসরি স্বীকারোক্তিতে আদিত্য খুশি হলেও নিজের রাগটা সংবরণ করতে পারল না। সবার মাঝে সাহিত্যকে মেরে বসল। এটা তোর আগে ভাবা উচিত ছিল না। আমাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু অভিগহনা রূপা নয় জানতো না ওদের সম্পর্কের কথা, কিন্তু তুই তো জানতিস প্রথম থেকেই। তা সত্ত্বেও তুই কেন এরকম একটা ভুল করলি? সাহিত্য গালে হাত দিয়ে চুপ করে মাথা নিচু করে বসে রইল। এই নিয়ে এই 1 সপ্তাহে ও 4 বার জ্বর খেল আদিত্যর হাত থেকে। সাহিত্যকে এভাবে সবার সামনে মারাটা একদম পছন্দ হলো না সারিকার। সে ক্ষিপ্ত হয়ে উঠল আদিত্যর উপর। তুমি কথায় কথায় ওর গায়ে হাত তুলছো কেন? মানছি ওরা ভুল করেছে, তাই বলে বাড়ির সবার সামনে তুমি ওকে মারবে? তুমি ওর অভিভাবক জানি, তাই বলে এভাবে তুমি ওকে অপমান করতে পারো না।
আদিত্য শারিকের কথা পাত্তা না দিয়ে মানিকের সামনে হাত জোড় করলো। আপনি এই বিয়েতে আপত্তি করবেন না দাদা। ছোটবেলা থেকে সাহিত্য আর অহনাকে নিজের ছেলে মেয়ের মতো মানুষ করেছি। কোনোদিন কোনো আবদার অপূর্ণ রাখিনি ওদের। সেখানে ওর ভালোবাসাকে কিভাবে ওর থেকে কেড়ে নিই বলুন তো? তুমি তোমার ভাইয়ের কথা ভাবছো? একবারও ভেবে দেখেছো এই বিয়েটা হলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজ কি বলবে? মানুষ মাত্রই সামাজিক জীব, তাই সমাজের বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার ভাইয়ের বিয়ে আর 2 সপ্তাহ বাকি। ঠিক করে রাখা পাত্রীর সাথে ওর বিয়ে দিয়ে দাও। কিন্তু রূপসা চক্রবর্তী কোনোদিনও সাহিত্য সরকারের বিয়ে করবে না। রূপা এতক্ষণ বসার ঘরে ছিল না। ও অসুস্থ বলেই ওকে কেউ ডাকেনি, কিন্তু চুপিসারে ঘরের বাইরে থেকে ও সব শুনেছে। শেষ মুহূর্তে ও চুপ করে থাকতে না পেরেই উপরোক্তি কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। সবাই অবাক দৃষ্টিতে তাকায় ওর দিকে। সোনালি রূপার উদ্দেশ্যে বলে, রূপা, তুই এখানে কেন এসেছিস? ঘরে যা। আমাকে নিয়ে কথা হচ্ছে এখানে, আর আমি না এসে কি করে থাকি বলো তো মা? আর ছোট পিসাই, তুমি চিন্তা করো না। আমি আবেগের বশে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, তার জন্য আমার অনুশোচনা হয়। রূপাকে আদিত্যকে ছোট পিসাই বলে ডাকতে দেখে অবাক হয়ে আদিত্য সহ বাড়ির প্রত্যেকে। তুমি তোমাকে দাদা বলে ডাকতে রূপা? রূপা হাসল। সম্পর্কের সমীকরণ পাল্টেছে ছোট পিসাই, তাই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আদিত্য সোফা ছেড়ে উঠে রূপার কাছে গিয়ে দাঁড়ালো। তোমাকে জোর করে কিছু মানিয়ে নিতে হবে না রূপা। তুমি আমার ভাইকে ভালোবাসো। তোমাদের বিয়ে আমি দেব। আমি তোমার ভাইকে বিয়ে করব না। আমি মন থেকে ওর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে সাহিত্যর সাথে ইন্দ্রাণীর বিয়ে দেব, এবং খুশি মনে দেব। রূপার কথায় চক্রবর্তী বাড়ির পুরনো প্রজন্ম খুশি হলেও খুশি হতে পারল না ভালোবাসার মর্ম বোঝা সেই মানুষগুলো। সাহিত্য খুব অবাক হয়েছে। যে মেয়ে দুদিন আগে কান্নাকাটি করছিল, সেই মেয়ের হঠাৎই অমূল পরিবর্তন কিভাবে, সেটা ভেবে উঠতে পারে না ও। রূপ, তুমি? কেউ কি? রূপা মৃদু হাসল। আমি যা বলছি মন থেকে বলছি সাহিত্য। কেউ আমাকে বাধ্য করেনি এগুলো বলার জন্য। এই 1 সপ্তাহে সারিকা হন্য হয়ে চাকরি খুঁজছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়ির কেউ এখনও জানে না এই বিষয়টা। অফিস টাইমে ও বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরছে কাজের আশায়। আবার হতাশ হয়ে ফিরে এসেছে অফিসের সময় শেষ। আদিত্য সন্দেহবশত এই নিয়ে প্রশ্ন করলেও সচেতনতার সাথে এড়িয়ে গেছে ও। রোজের মতো আজও সারিকা রেডি হচ্ছে অফিসের সময়। সেই সময় আদিত্য ঘরে আসে। কোথাও যাবে নাকি? আদিত্যর প্রশ্নে মুচকি হাসে সারিকা। এই টাইমে আমি কোথায় যাই? নিশ্চয়ই অফিসে। আদিত্য ভুরু কুচকে তাকালো সারিকের দিকে। আজ তো রাখি পূর্ণিমা, আজকেও ছুটি দেয়নি তোমার অফিস? সারিকের মুখের হাসি মিলিয়ে গেল। ওর আগে থেকেই নজর দেওয়া উচিত ছিল এই বিষয়ে, তবুও হাল ছাড়ল না ও। বেসরকারি অফিসে আবার ছুটি? ও, তাহলে চলো, তোমাকে অফিসে ছেড়ে দিয়ে আসি। না। সারিকার এমন ভয়ার্থ কণ্ঠ শুনে একটু অবাক হলো না আদিত্য। সারিকার কাঁধ দুটো শক্ত করে চেপে ধরল। আমাদের সম্পর্কটা কি এখনও এমন জায়গায় পৌঁছায়নি যেখানে একে অপরকে সবকিছু শেয়ার করা যায়? মানে, সপ্তাহখানেক আগে তোমার যে চাকরিটা চলে গেছে, এটা কি আমাকে বলা যেত না? সারিকা চমকে ওঠে। আদিত্যর মুখের দিকে তাকানোর সাহস হয় না আর ওর। আদিত্য সারিকার থুতনি ধরে ওর মুখটা উপর দিকে তুলল। বলনি কেন আমাকে? তো তুমি চিন্তা করবে বলে। চিন্তা আমি হয়তো করতাম, কিন্তু এর একটা সমাধানও তো বের করতে পারতাম। কিভাবে জানলে তুমি? মৌসুমীর সাথে দেখা হয়েছিল। ভাবো একবার, আমার স্ত্রীর কথা আমাকে অন্য একজনের মুখ থেকে শুনতে হচ্ছে। সরি, তবে আমি তোমাকে পরে সব জানাতাম। পরেটা কবে? রতন সেনালের কেসটা সমাধান হয়ে যাওয়ার পরে। সারিকা হ্যাঁসূচক মাথা নাড়ে। আদিত্য একটা দীর্ঘ শ্বাস ফেলে। আজকে কোথাও যেতে হবে না। অহন আসবে রাখি পরাতে। না আদিত্য, যতদিন না আমি একটা কাজ পাচ্ছি ততদিন আমাকে থামলে হবে না। অন্য গোলাম হয়ে আর থাকতে হবে না। নিজের ব্যবসা শুরু করো। শুনেছিলাম স্কুল লাইফ, কলেজ লাইফে তুমি দারুণ ডিজাইন করতে পারতে। সেটা নিয়ে এগোচ্ছ না কেন? এখন কিন্তু ফ্যাশন ডিজাইনারের প্রচুর ডিম্যান্ড। শারিকের মুখে যেন এক চিলতে হাসি ফুটে উঠল। আইডিয়াটা খারাপ না, কিন্তু ছোটোবেলায় জামা কাপড়ে আঁকিবুকি কাটা আর কোনো কাপড়ের উপর ডিজাইন তোলা কি একই ব্যাপার?
আদিত্যর প্রত্যুত্তরে শাড়িকে কিছু বলতে যেতেই বাইরে থেকে অহনা ডাক শুনতে পায়। দরজার সামনে অহনাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য থেকে সরে দাঁড়ায়ও। এই সরি, আমি ভুল সময় চলে এসেছি, আমি চলে যাচ্ছি। অহনা চলে যেতে গেলে আদিত্য কান ধরে অহনাকে ঘরের ভিতরে নিয়ে আসে। খুব পেকেছ না? অভি কোথায়? ও হাসি খুশির কাছে গেছে। ভাইয়ের একটা জরুরি ফোন এলো, তাই অভি হাসি খুশিকে সামলাচ্ছে। ছাদের ছোট্ট চিলেকোঠার ঘরে জানালার সামনে বসে আছে সাহিত্য। কানে মুঠোফোনের ওপর প্রান্তের মানুষটাকে বলো, আমি নিরুপায় ছিলাম রূপা। এখন নিশ্চয়ই তুমি বুঝছো আমার অসহায়তার কারণটা। গলার ভেতরে দলা পাকিয়ে ওঠা কান্নাটা গিলে নিয়ে রূপা অপর প্রান্ত থেকে বলে উঠল, সব ভালোবাসা পূর্ণতা পেতে নেই সাহিত্য। কিছু মানুষ জীবনে আসে অপ্রেম সাথে নিয়ে। তুমি না হয় আমার সেই অপ্রেম হয়েই থেকে গেলে। প্রথমে বুঝিনি, কিন্তু এখন বুঝি তোমার আমাকে বিয়ে না করতে চাওয়ার কারণ। আমাদের সম্পর্কের মাঝে সবচেয়ে বড় টানাপোড়েন হলো এই সম্পর্কই, আর সেই সম্পর্ককে অস্বীকার করার ক্ষমতা আমাদের দুজনের কারোরই নেই। 5 বছর আগে সেই দিনটার কথা মনে আছে রূপ, যেদিন আমি তোমায় রিজেক্ট করেছিলাম? তার কারণ এটাই ছিল। তারপর তুমি ভয় দেখালে, আমিও ভাবলাম বৌদির তো বিয়ে হয়ে গেছে, এখন আমাদের মতো কোনো সংশয় থাকবে না। কিন্তু কে জানতো ভগবান দাদা বৌদিকে নিয়ে অন্য কিছু ভেবে রেখেছিল। আমাদের দুজনের পথ চলা হয়তো এত দূরই ছিল, জীবন আমাদের জন্য এতটুকুই ভেবে রেখেছিল। নতুন জীবনে পা রাখতে চলেছ, নতুন মানুষ, সব কিছু নতুন। সুখে থেকো ইন্দ্রাণীর সঙ্গে। রূপার গলার স্বর যে ভারী হয়ে আসছে সেটা বুঝতে পারল সাহিত্য। ঠিক ভুল সব কিছুর ঊর্ধ্বে গিয়েও আমি শুধু তোমাকে ভালোবেসেছি। আমি চাইলেই তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু সেই 12 বছর বয়স থেকে দাদার স্নেহ, ভালোবাসা, আদর, শাসন, এগুলোর ঊর্ধ্বে যেতে পারলাম না। তাই পরশুদিন ফিরিয়ে দিয়েছিলাম তোমায়, কারণ দাদাভাই এই কদিন হলো সুখের মুখ দেখেছে। তাকে আমি তারই শ্বশুরবাড়ির কাছে অপমানিত হতে দিতে পারতাম না। আমি প্রেমিক হিসেবে ব্যর্থ হলেও ভাই হিসেবে আমি সফল রূপ, আমি সফল। পুরুষ মানুষের কান্না করা বারণ হলেও সাহিত্য আজ কাঁদল। একজন ডাক্তার হয়েও সে বাচ্চাদের মতো কেঁদে উঠল। অপর প্রান্তে রূপও আর নিজেকে আটকে রাখতে পারল না। এই জন্মে আমাদের ভালোবাসা বিফলে গেলেও পরের জন্মে আমরা ঠিক এই ভালোবাসাকে পূর্ণতা দেব। রেখে নিও। একটা অনুরোধ করব, আমার বিয়েতে তুমি থেকো না, আর আমার সামনেও এসো না তুমি। চোখ দিয়ে অশ্রু ঝরলেও মুখে একটা মলিন হাসি নিয়ে রূপা বলো, তোমার এই শেষ অনুরোধটা আমি রাখতে পারবো না সাহিত্য। তোমার বিয়েতে আমাকে যেতেই হবে। আমি যে সবাইকে বলেছি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। এই প্রথম হয়তো কোনো প্রেমিকা তার প্রেমিককে অন্য একজনের হাতে তুলে দিয়ে নিজেদের ভালোবাসার ইতি টানবে, নিজের হাতে প্রেমিকের প্রাক্তন করবে। প্রাক্তন? তুমি আমার প্রাক্তন হবে? পাগলের মতো হেসে উঠল রূপা, তারপরে চিৎকার করে কেঁদে উঠল। সাহিত্য ফোনটা কান থেকে নামিয়ে নিজের বুকে চেপে ধরল। প্রেয়সীর এই হৃদয় বিতরক কান্না যে তারও হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমায় ক্ষমা করো রূপ, আমি একটা কাপুরুষ। আমি এই ভালোবাসার মর্যাদা রাখতে পারলাম না। বিয়ে নয়, বিচ্ছেদেই তাই এই সম্পর্কের সমাপ্তি টানলাম। ভালো থেকো বলবো না, তবুও নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আদিত্যর শাড়িকে এসেছে চক্রবর্তী বাড়িতে, এসেই মানিকের সঙ্গে দেখা করবে বলে দাদা বৌদির ঘরে চলে গেছে ওরা। সোনালি তখন ঘরেই ছিল। আদিত্য আর সারিকাকে আসতে দেখে মাথায় ঘোমটা টেনে দাঁড়ায়। সারা, ঠাকুর জামাই, তোরা এই সময়? এসো, ভিতরে এসো। সারিকা আর আদিত্য ঘরে ঢুকলো। আদিত্য সোজা গিয়ে মানিকের হাত দুটো ধরল। আমি রূপাকে আমার ভাইয়ের জন্য ভিক্ষা চাইতে এসেছি দাদা, ওরা দুজনে ভালো নেই। মানিক অনেকটা অবাক হলো, কারণ কালই তো যা কথা হওয়ার হয়ে গেছে। কাল তো রূপা বলল ও সবটা মেনে নিয়েছে। না দাদা, রূপা ভালো নেই। আজ চিলেকোঠার ঘরে আমি না চাইতেও সাহিত্যর হাহাকার দেখেছি। আমি জানি ফোনের ওপর প্রান্তে রূপা ছিল। আপনি দয়া করে ওদের বিয়েতে মত দিন। মানিক হাতটা সরিয়ে নিল, করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। মেয়ের কষ্ট দেখব না এমন বাবা আমি নই আদিত্য, কিন্তু এই যে সম্পর্ক, সাহিত্যর সাথে রূপার বিয়ে হলে তোমার সঙ্গে আমার ছোট বৌমার সাথে আমার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? সেক্ষেত্রে নিজের বোন যে সাহিত্যর খুড় শাশুড়ি হয়ে যাবে, আর তুমি তোমার ভাইয়ের পিস শ্বশুর। আদিত্য সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঘরের দরজাটা ভিতর থেকে লক করে এসে আবার দাঁড়ালো মানিকের সামনে।
20 বছর ধরে যে সত্যটা শুধুমাত্র নিজের মতো চেপে রেখেছিল সেটা আজ আপনাদের বলবো। শুধু দেখবেন আমার ভাই বোন যেন এই বিষয়ে না জানতে পারে। সারিকা সহ সবাই অবাক হলো আদিত্যর কথায়। কিসের সত্য আদিত্য? আমাদের 3 ভাই বোনের একে অপরের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। আমাদের 3 জনের মা বাবাই আলাদা। আদিত্য চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। সোনালি আদিত্যর কাছে আসলো। এসব তুমি কি বলছো? আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমার বাবা আর অহনার বাবা 2 বন্ধু ছিলেন। সেই বছর আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছিলাম। আমি, আমার বোন অদিতি, অহনা আর ওর দাদা নিশ, আর সাথে ছিল আমাদের বাবা মায়েরা। কিন্তু হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে। মুখোমুখি ধাক্কা। 2টো গাড়ি খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যাই আমি আর অহনা। মা বাবা কাকু কাকিমার চিহ্ন পর্যন্ত পাইনি সেদিন। আমার ছোট বোন অদিতি আর অহর্নিশকেও খুঁজে পাইনি। তবে পেয়েছিলাম সাহিত্যকে। আমাদের গাড়ির সাথে যে গাড়ির ধাক্কা লাগে সেই গাড়িতেই হয়তো ছিল। গুরুতর আহত হয়ে আমরা হসপিটালে ভর্তি হই। সাহিত্যর জ্ঞান ফিরতে জানতে পারি ওর কিছুই মনে নেই। নিজের নাম পর্যন্ত বলতে পারছে না। সেই থেকে 12 বছরের সাহিত্য আর 5 বছরের অহনার একমাত্র আশ্রয় হয়ে উঠি আমি। যেহেতু আমি বড় ছিলাম, দুজনকে সাথে করে নিয়ে আসি এই 4 গ্রামে। তখন থেকেই শুরু হয় আমার লড়াই। ওরা কেউ জানে না যে ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। জানতে দেইনি কোনোদিনও। কিন্তু আজ প্রসঙ্গটা যখন আমার ভাইয়ের ভালো থাকার, তখন এই সত্যটা বলতে আমি বাধ্য হলাম। এই সম্পর্ক যদি আমার ভাইয়ের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। সবাই এতক্ষণ মন দিয়ে শুনছিল। আদিত্যর হাতটা ধরল সারিকা, ওকে ভরসা দেওয়ার জন্য। মানিক চেয়ার বসে পড়ল মাথায় হাত দিয়ে। ছোট বৌমার পরিবারের কেউ খোঁজ করেনি ওর? অহনার মা বাবা আর দাদা ছাড়া কেউ ছিল না। অহনার মা একমাত্র মেয়ে আর ওর বাবা একমাত্র ছেলে হওয়ায় ওর মামা পিসি কেউ ছিল না। দিদা ছিলেন কিন্তু বয়স হয়েছিল। 5 বছরের অহনাকে উনি সামলাতে পারতেন না। তোমাকে যত দেখেছি আমি অবাক হচ্ছি আদিত্য, একটা মানুষ এতটা নিঃস্বার্থ হয় কি করে? আদিত্য মানিকের সামনে হাঁটু মুড়ে বসলো। হাত জোর করে বলো, আমি আপনাকে কথা দিচ্ছি সাহিত্য বিয়ে করে রূপাকে নিয়ে লন্ডন চলে যাবে। একই বাড়িতে থেকে পিসি ভাইজির সম্পর্কে বেড়াজালে বাঁধবো না। শুধু আপনি এই বিয়েতে মত দিন দাদা। আদিত্যর হাতের ওপর হাত রাখলো মানিক। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, ধুমধাম করে বিয়েটা দেব না আমরা, সাধারণভাবেই হবে সবটা। ধন্যবাদ আপনাকে। 2টো দিন অতিবাহিত। আজ রতন সেনালকে কোর্টে তোলা হবে। সারিকা, অভিক, অহনা, রূপা আর সাহিত্য এসেছে। আদিত্য এই কেসটা লড়বে, তবে ওরা নিশ্চিত যে রতন সেনালের জেল হবেই। আদিত্য আর মানিক নিজে দাঁড়িয়ে থেকে রূপা আর সাহিত্যকে জানিয়েছে ওদের বিয়ের কথাটা। প্রথমে ওরা দুজন ভীষণ অবাক হলেও তারপর দুজনের মুখে হাসি ফুটে উঠেছিল। সাহিত্যের উপর পাশেই বসেছে। আদিত্য চেয়ারে বসে আছে। সারিকা গেল আদিত্যর কাছে। সব ঠিকঠাক আছে তো? একবার চেক করে নাও। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমার যা প্রমাণ কালেক্ট করেছি রতন সেনাল কোনো মতেই ছাড়া পাবে না। সময় মতো আদালতের বিচারপতি কক্ষে প্রবেশ করলো। সবাই উঠে দাঁড়ালো। তারপর পুনরায় বসে পড়ল। কেস নাম্বার 411, রূপসা চক্রবর্তী বনাম রতন সেনালের শুনানি শুরু হলো। কথাটা শুনে রূপা সাহিত্যর হাত চেপে ধরল। সাহিত্য রূপাকে ভরসা দিল। আদিত্য আর বিপরীত পক্ষের উকিল উঠে দাঁড়ালো। আদিত্য বলতে শুরু করলো, মাননীয় ধর্মাবতার, এই রতন সেনাল আমার মক্কেল রূপসা চক্রবর্তীকে নিজের অফিস ঘরে ডেকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। রূপসা চক্রবর্তী কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে চলে আসে। আমি মহামান্য আদালতের কাছে রতন সেনালের কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন করছি, যাতে আর কোনো ক্ষমতাশীল পুরুষ কোনো মেয়ের অসহায়ত্বের সুযোগ নেওয়ার আগে 2বার ভাবে। বিপরীত পক্ষের উকিল উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড, অবজেকশন সাস্টেন্ড। আমার বিপরীত পক্ষের উকিল আমার মক্কেলকে ফাঁসাতে চাইছেন। ওনার মক্কেল রূপসা চক্রবর্তী পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় আমার মক্কেলকে নিজের নারীত্বের লোভ দেখায়। আর যখন আমার মক্কেল সে ফাঁদে পা না দিয়ে রূপসা চক্রবর্তীকে কলেজ থেকে রাস্টিকেট করার কথা বলেন, তখন উনি এই মিথ্যা কেসটা সাজান। আমি মহামান্য আদালতের কাছে এইটুকু অনুরোধ রাখব, যেন রূপসা চক্রবর্তী নারী বলে তার কথাই চিরধার্য না করেন। নিজের নামে এমন কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল রূপার। আদিত্য ব্যঙ্গাত্মকভাবে হাসল রতন সেনালের দিকে তাকিয়ে।
তারপর বিচারপতির উদ্দেশ্যে বলো, আমার মক্কেল যে কাউকে ফাঁসাননি তার সপক্ষে আমার প্রথম সাক্ষী ওই কলেজের প্রিন্সিপাল মিসেস লাবণী পুরকায়স্ককে আটঘাড়ায় ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। মিসেস লাবণী পুরকায়স্থ হাজির। লাবণী ম্যাডাম বেঞ্চ থেকে উঠে এসে কাঠগোড়ায় দাঁড়ান। সমস্ত নিয়মকানুন শেষে আদিত্য ওনাকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি প্লিজ আদালতের কাছে রতন সান্যালের চরিত্র নিয়ে কিছু বলুন। মিস্টার রতন সান্যাল আমাদের কলেজের প্রায় 10 বছর ধরে আছেন। এতদিন কোনো কমপ্লেন বা খারাপ কিছু শুনিনি ওনার নামে, কিন্তু উনি অ্যারেস্ট হওয়ার পর আমি বেশ কয়েকজনের কমপ্লেন পাই। আমার কলেজের প্রাক্তন এবং প্রেজেন্ট ফিমেল স্টুডেন্টরা আমার কাছে কমপ্লেন করে যে তাদের সাথে উনি জোর জবরদস্তি করার চেষ্টা করেছেন। তাদের মতো কোনো স্টুডেন্ট কি আজ এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, গত 7 বছর আগে পাস আউট হওয়া স্টুডেন্ট কাকলি এবং প্রেজেন্ট কয়েকজন স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। আদিত্য বিচারপতির দিকে তাকালো। মাই লর্ড, আমি কাকলি দেবী এবং বাকি স্টুডেন্টদের কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। দুজন বিবাহিত মহিলা সহ প্রায় 6 জন এসে দাঁড়ালো কাঠগড়ার সামনে। আদিত্য দাঁড়ালো উইটনেস বক্সের সামনে। আপনি মিসেস কাকলি মাইতি, তাই তো? হ্যাঁ। আপনার সাথে ঠিক কি হয়েছিল? কাকলি রতনের দিকে আঙুল উঁচিয়ে বলো, রতন স্যারের বাড়িতে আমি পড়তে যেতাম। উনি তখন অবিবাহিত ছিলেন। ওনার অন্ধমাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকতেন উনি। একদিন আমাকে একা পেয়ে উনি আমাকে রেপ করেন। কাকলি আর বলার মতো অবস্থায় থাকলো না। আদিত্য একে একে সবার থেকে বয়ান নিল। আপনি তো সবটাই শুনলেন মাইলট, রতন সান্যাল কীভাবে এদের উপর অত্যাচার করেছে। এবার বাকিটা আপনার হাতে। বিপরীত পক্ষের উকিল এসে দাঁড়ালো। আমি ওনাদের কিছু প্রশ্ন করতে চাই, ইওর অনার। অনুমতি দেওয়া হলো। উকিল উইটনেস বক্সের সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস কাকলি দেবী, 8 বছর আগের ঘটনা আপনি এতদিন কাউকে কিছু বলেননি কেন? নাকি আপনাদের ভাড়া করে আনা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য? একটা মেয়ে কখনোই নিজের বদনাম করবে না, এতদিন সাহস কুলায়নি, কিন্তু আজ যখন রূপসা নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে তখন আমরা চুপ থাকতে পারলাম না। না জানি আর কত মেয়ের সর্বনাশ করেছেন উনি। ওনার ফাঁসি চাই হুজুর। যেতে পারেন আপনারা। সবাই নেমে গেলে বিপরীত পক্ষের উকিল জজের উদ্দেশ্যে বলে, এনাদের সবাইকে সাজিয়ে এনেছেন উনি। কেউ এসে বলো তার সাথে আমার মক্কেল অন্যায় করেছে, আর সেটা মেনে নিতে হবে এমনটা কি হয় মাইলট? মুখের কথায় কিচ্ছু প্রমাণ হয় না। আদিত্য হাসল। হয়তো আগে থেকে এটা আন্দাজ করতে পেরেছিল। ধর্মাবতার এনাদের সাথে হওয়া অন্যায়ের কোনো প্রমাণ তো আমি দিতে পারবো না, কিন্তু একটা প্রমাণ আমার কাছে আছে। আদিত্য একটা পেনড্রাইভ বিচারকের কাছে পৌঁছে দিল। আমি কলেজের প্রিন্সিপাল লাবণী দেবের পারমিশন নিয়েই রতন সান্যালের রুমে একটা মাইক্রোফোন ক্যামেরা লাগিয়েছিলাম। ওনার বেল হওয়ার পরের সমস্ত ঘটনা এর মধ্যে রেকর্ড করা আছে। চমকে উঠল রতন সান্যাল, সঙ্গে ওনার উকিলও খানিকটা ভয় পেয়ে গেল। পেনড্রাইভটা চালানো হলো। প্রধান কয়েকটা রেকর্ডিং সবার উদ্দেশ্যে দেখানো হলো, যেখানে দেখা যাচ্ছে রতন সান্যাল ফোনে কারোর সাথে কথা বলার সময় নিজের কুকুরদের কথা নিজেই বলে চলেছে। ইওর অনার, এবার আপনি বিচার করুন যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আপনার আর কিছু বলার আছে মিস্টার ব্যানার্জি? বিপরীত পক্ষের উকিল মাথা নামিয়ে ফেলে। না ধর্মাবতার। ভিডিওটা বন্ধ করা হলো। বিচারক নিজের খাতায় খসখস শব্দে কলম চালালেন। তারপর বলেন, সমস্ত তথ্য প্রমাণাদি খতিয়ে দেখে মহামান্য আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রফেসর রতন সান্যাল অবনতি নারীর ওপর শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তাই রতন সান্যালকে এই আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আদালত চত্বরের বাইরে মুখ কালি মেখে হাতে হাতকড়া পরে দাঁড়িয়ে আছে রতন সান্যাল। কালিটা মাখিয়েছে রূপা। সি স্যার, শিক্ষককে আমরা পিতৃ স্থানীয় মনে করি, আর আপনি সি। শারিকা রতন সান্যালের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। একজন নারী আপনাকে সৃষ্টি করেছে, আর একজন নারীর হাতেই আপনার ধ্বংস লেখা ছিল। নারীদের আপনি অবলা ভেবে অনেক অত্যাচার করেছেন, আর সে নারীরাই আপনার পতনের সূচনা করলো। যে নারী মা লক্ষ্মী হয়ে সংসার সামলায়, মা অন্নপূর্ণা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেই নারীই প্রয়োজনে মা কালী হয়ে পৃথিবী ওলটপালট করে দেয়। সেই নারী মা দুর্গা হয়ে আপনার মতো অসুরদের নিধন করে। এই পুরুষতান্ত্রিক সমাজে কালে কালে মা দুর্গা মা কালীর আবির্ভাব হয়েছে। নারীকে তুচ্ছ ভাববেন না।
পুলিশের লোক রতন সান্যালকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। রূপা সারিকাকে জড়িয়ে ধরে। তুই সেদিন ওনার রুমে মাইক্রোফোন ক্যামেরা লাগানোর আইডিয়াটা দিয়েছিলে বলে আজ আমার মতো বাকি মেয়েরা সুবিচার পেল ছোট পিসি। কিন্তু যারা আজও সুবিচারের আশায় এদিক ওদিক ঘুরছে তাদের সুবিচার কে দেবে ছোট পিসি? এই টাকার দুনিয়ায় আদিত্যদার মতো উকিল কি পাওয়া সম্ভব?